প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা। টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। আমরা যেভাবে এই অনুষ্ঠানটি দেখছেন সোশ্যাল মিডিয়ায় আপনারা শেয়ার করবেন। এখন অনুষ্ঠানটি শুরু করব। অনুষ্ঠানটি শুরু করার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা সবসময় আপনাদেরকে অবহিত করি। ট্রাম্পের ইমিগ্রেশন কার্যক্রমে 1 বছর এবং কী ধরনের কার্যক্রমের মুখোমুখি ইমিগ্রেন্ট কমিউনিটি, এই বিষয়টি নিয়ে কথা বলবো যে উদ্বেগজনক হারে বাড়ছে নিউ ইয়র্কে ফ্লু সংক্রমণ। গেল এক সপ্তাহের যে হিসাব রয়েছে সেটাতে দেখা গেছে ৭১,০০০-এর উপরে মানুষ আক্রান্ত হয়েছে, এরকম একটি খবরও আমরা পেয়েছি। এদিকে ঝড়ের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে প্রায় ১৪,০০০-এর উপরে ফ্লাইট বাতিল হয়েছে। সেই বিষয় নিয়ে কথা বলবো জানুয়ারি থেকে ডিফল্টে থাকা ঋণ গ্রহীতার বেতন থেকে টাকা কাটা শুরু হবে, এই বিষয়টি নিয়ে আমাদের কথা হবে। এছাড়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের রাজনৈতিক জীবন নিয়েও আমরা কথা বলবো। আজকের অতিথি হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খোকন, ডাক্তার শাকিলা শিমু, শেখ আল মামুন এবং সবসময় যে নিউজ আপডেট দেন আমাদের প্রিয় মানুষ জনাব নাজমুল হাসান। আমরা এখন নিউজ আপডেট শুনে আসবো। ধন্যবাদ আরিফ এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে শনিবার ডিসেম্বর মাসের ২৭ তারিখ প্রেসিডেন্ট ট্রাম্প আগামীকাল মায়ামিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বৈঠক করবেন এবং সেই বৈঠকের মূল লক্ষ্য হচ্ছে যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ বিরতির চেষ্টা চালিয়ে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প, বিশেষ করে তার দায়িত্বভার গ্রহণের পর থেকেই সেই কার্যক্রমে তিনি কতটা এগিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে জেলেনস্কির সাথে আলাপ করুন। যদিও জেলেনস্কি আগে জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে মূলত প্রস্তাবগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে তার তেমন কোনো আপত্তি নেই, তবে কিছু ক্ষেত্রে আপত্তি আছে। সেটি হচ্ছে যে ইউক্রেনের যুদ্ধবিরতির পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি তার এখন মূল ব্যাপার এবং সেই বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে খোলামেলা আলোচনার জন্য মায়ামি আসছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও আশা প্রকাশ করেছেন মার-এ-লাগো থেকে আজ মায়ামি যাওয়ার পথে যে তিনি মনে করছেন যে এই দফায় অর্থাৎ জেলেনস্কির সাথে আগামীকাল যে বৈঠক হবে এই বৈঠকে তারা একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে সক্ষম হবেন। যে সিদ্ধান্তের মাধ্যমে গৃহীত প্রস্তাব রাশিয়া সম্মত হবে। যদিও পুতিন ইঙ্গিত দিয়েছেন যুদ্ধবিরতির ব্যাপারে তিনি আগ্রহী, তবে খোলামেলা তিনি পরিষ্কার করে বলেননি যে কোন বিষয়ে এখনো তাদের মতবিরোধ রয়েছে কিংবা মতের অমিল রয়েছে, সেটিও তিনি পরিষ্কার করে এখনো বলেননি। তবে দেখা যাক প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আগামীকাল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠকের ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সেবার ব্যয় এতটাই বেড়েছে যে এটি যুক্তরাষ্ট্রের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপির প্রায় 11.6%। এত বেশি ব্যয় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা এবং সেটি হচ্ছে এবং 2012 সাল থেকে এই 2025 সালে সেটি প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সেবার ব্যয়। এবং এই প্রথম কোয়ার্টার অর্থাৎ তৃতীয় কোয়ার্টারে, যেটি আমরা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসকে মিলে একটি কোয়ার্টার ধরা হয় এবং সেটি হচ্ছে 2025-এর তৃতীয় কোয়ার্টার। এই তৃতীয় কোয়ার্টারে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে $3.6 ট্রিলিয়ন, অর্থাৎ বছরে প্রায় $15 ট্রিলিয়ন ব্যয় হয়ে থাকে যুক্তরাষ্ট্রের গড়পড়তায় স্বাস্থ্য সেবায় এবং এটি 2012 সাল থেকে 2025 সালে দ্বিগুণ পরিণত হয়েছে। এবং যুক্তরাষ্ট্রের কনজিউমার স্পেন্ডিং অর্থাৎ সাধারণ মানুষের ক্রেতাদের ব্যয়ের যে হিসাব, সেই হিসাবের প্রায় 17% হচ্ছে তাদের স্বাস্থ্য সেবায় ব্যয় হয় গড়পড়তায়। কনজিউমার স্পেন্ডিং হিসাবে 17% বলা হচ্ছে যে একজন মানুষের 17% অর্থ ব্যয় হয় তার স্বাস্থ্য সেবায় আয়ের, এবং সেটি 2000 সালে ছিল, মাত্র 25 বছর আগে ছিল তার আয়ের 13.5%, অর্থাৎ 3.5% বেড়েছে 25 বছরে এবং এটি এখন এই মুহূর্তে বলা হচ্ছে যে প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে গত 12 বছরেই। এবং এই স্বাস্থ্যসেবার ব্যয় প্রতিনিয়তই এমন ভাবে বাড়ছে যে যুক্তরাষ্ট্রের মানুষ এই স্বাস্থ্য সীমার ব্যয় নির্বাহ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন বলা যায়, এবং এটি প্রতি বছরই কোনো না কোনো ভাবে বেড়েই যাচ্ছে। ওবামা কেয়ারের মাধ্যমে প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রে যে সুবিধা ছিল
সেটিও জানুয়ারি 1 তারিখ থেকে শেষ হয়ে যাচ্ছে। অতএব এর ফলে ব্যয় আরো বাড়বে স্বাস্থ্য সেবার খাতে, এবং যারা স্বাস্থ্য সেবা জন্য বীমার আওতার বাইরে রয়েছেন তারা মহা বিপদের আশঙ্কা করছেন। তার কারণ ইন্স্যুরেন্স না থাকলে, অর্থাৎ বীমা যদি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে না কার্যকর না থাকে, তাহলে স্বাস্থ্য সেবা সেবার ব্যয় অনেক সময় আকাশচুম্বী এবং নাগালের বাইরে চলে যেতে পারে কনজিউমারদের। সে আশঙ্কা প্রকাশ করা হয়েছে উক্ত রিপোর্টে। ইমিগ্রেশন এবং ডিপোর্টেশনের ব্যাপারে নতুন একটি এভিনিউ, নতুন একটি দর দ্বার আহ, চালু হওয়ার কথা জানা গিয়েছে দিন কয়েক আগে, এবং সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের যে সমস্ত বন্দর দিয়ে মাল আমদানি করা হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশ থেকে, সে সমস্ত মাল আমদানির ক্ষেত্রে বন্ডেড ওয়্যার হাউস, অর্থাৎ জাহাজ থেকে মাল নামানোর পরে যেখানে সেই মালগুলি রাখা হয়, মালামালগুলি রাখা হয়, মজুত করা হয়, পরবর্তীতে বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য, সেখানে যারা কাজ করেন সেই কাজের মধ্যে, সেই কাজে যারা কাজ করতেন এতদিন, তাদের ব্যাপারে তেমন বেশি খোঁজ খবর কেউ নিতেন না। কিন্তু সেখানে সেই সমস্ত ওয়্যার হাউস গুলিতে, যেহেতু সেটি একটি পোর্ট এবং সেই পোর্টে কাস্টমস এন্ড বর্ডার পেট্রোলের লোকজন কাজ করে, সেই কাস্টমস এর কর্মকর্তারা এখন ইমিগ্রেশন দপ্তরকে, অর্থাৎ ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট এবং ইউএসসিআইএস কে, সেখানে যারা কাজ করে তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের তথ্য দিতে শুরু করেছেন। একজন ফেডারেল কর্মচারী, একটি ফেডারেল ডিপার্টমেন্টের কর্মচারী আরেকটি ফেডারেল ডিপার্টমেন্টের সাথে তাদের কাজের ক্ষেত্রে যে সমস্ত তথ্য তারা সংগ্রহ করে থাকেন, পেয়েও থাকেন, সেগুলি তারা শেয়ার করতে শুরু করেছেন। এবং এর ফলে আইস কর্তৃপক্ষ, ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের কর্মকর্তারা নতুন ভাবে এই ওয়্যার হাউস গুলো, এই এই গুদামগুলোতে হানা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এবং গত সেপ্টেম্বর অক্টোবর মাসে আমাদের পার্শ্ববর্তী নর্থ নিউ জার্সি এলাকায় সমুদ্র বন্দর কাছে হওয়ার কারণে সেখানে বেশ কিছু এই বন্ডেড ওয়্যার হাউস রয়েছে। সেই ওয়্যার হাউস গুলিতে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তারা হানাও দিয়েছিল, এবং সেখান থেকে অনেকে গ্রেফতারও করেছেন। তারা, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অনেকেরই কাগজপত্র ছিল বৈধভাবে কাজ করার, এমনকি অনেকেই রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হওয়ার পর্যায়টি শুরু করেছিলেন। এমনও অনেকে আইস কর্তৃপক্ষ গ্রেফতার করে নিয়ে যায়, এবং গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তারা জানিয়েছে যে তাদের আইনজীবীদের, ওই সমস্ত তাদের গ্রেফতার করেছে তাদের আইনজীবীদের জানিয়েছে যে যুক্তরাষ্ট্রে কাউকে কাজের অনুমতি দেওয়া কিংবা কেউ অ্যাসাইলামের আবেদন করার অর্থ এই নয় যে তাকে যুক্তরাষ্ট্রের বাসিন্দার তার বৈধভাবে বাস করার সুযোগ দেওয়া হয়েছে। তাকে একটি সীমিত সময়ের জন্য কাজের অনুমতি দেওয়া হয়, কিংবা তার আবেদন প্রক্রিয়াকালীন থাকার সময় তাকে কাজ করার সুযোগ দেওয়া হয়। কিন্তু তার অর্থ এই নয় যে তাকে আহ, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের মর্যাদা দেওয়া হয়েছে কিংবা অধিকার কিংবা সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তারপরও ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই ধরনের যুক্তরাষ্ট্রে সাধারণত যাদের ওয়ার্ক পারমিট ছিল তাদের এতদিন তাদেরকে ধরপাকড় করা হতো না, তাদেরকে গ্রেপ্তারও করা হতো না, এবং তাদেরকে কোনো ডিটেনশন সেন্টারও নিয়ে যাওয়া হতো না। কিন্তু সম্প্রতি এই কাজগুলো আইস কর্তৃপক্ষ করতে শুরু করেছে, এবং নর্থ নিউ জার্সির বিভিন্ন ওয়্যার হাউস থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের যুক্তরাষ্ট্রে কাজ করার বৈধ অনুমতিও ছিল, তাদেরকে দীর্ঘদিন ডিটেনশন সেন্টারে আটক রাখার পর অবশ্য পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যে তাদের কয়েকজনকে বেশ কয়েক মাস ভোগান্তিতে সেই ডিটেনশন সেন্টারে কাটাতে হয়েছে, যার কোনো জবাব অবশ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষ দেয়নি। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, তার ফলে কি দাঁড়ালো, যে ওয়ার্ক প্লেস রেট বলে যেটাকে আমরা বলে থাকি, যে কার্যক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করার পর তিনি বলেছিলেন যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে রয়েছে এবং যাদের বিরুদ্ধে ক্রিমিনাল অপরাধের অভিযোগ রয়েছে তাদেরকেই মূলত প্রাথমিকভাবে খোঁজ করা হচ্ছে, ডিপোর্টেশন প্রক্রিয়া কার্যকর করার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসন তাদের সেই বিষয়টাকে একটু সরিয়ে এনে বিভিন্ন কর্মক্ষেত্রে অভিযানের পরিকল্পনা নিয়েছে এবং অভিযান চালিয়ে যাচ্ছে, এবং এতে বেশ কিছু ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে ডিটেনশনে পাঠানো হয়েছে, যাদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের সুযোগ ছিল, অধিকার রয়েছে, বৈধভাবে অবস্থানের এবং কাজ করার কাগজপত্র তাদের সাথে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও তাদেরকে সেখানে গ্রেপ্তার করা হচ্ছে, এবং গ্রেপ্তার করার পর তাদের ব্যাকগ্রাউন্ড চেক করার পর যদি তাদের বিরুদ্ধে কোনো না কোনো ভাবে কোনো তথ্য পেয়ে যায়, কিংবা যেটা তাদের যুক্তরাষ্ট্রে বসবাসের ক্ষেত্রে
ইমিগ্রেশন কর্তৃপক্ষ ব্যবহার করতে পারে তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার ব্যাপারে, সেগুলো তালাশ করা হচ্ছে। অতএব ওয়ার্ক প্লেস রেইড বলে যে বিষয়টি এতদিন আতঙ্কের মধ্যে ছিল, সেটি এখন বাস্তবে রূপ নিয়েছে এবং বিভিন্ন কর্মক্ষেত্রে ইমিগ্রেশন কর্মকর্তারা অভিযান চালাতে শুরু করেছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে উম, আহ, যুক্তরাষ্ট্রে গত 26শে ডিসেম্বর পরশুদিন, গতকাল থেকে ইনফ্যাক্ট এই কাজটি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন পোর্ট অফ এন্ট্রি, যেটি বিমান যোগে হোক, ল্যান্ড যোগে হোক কিংবা সমুদ্র যোগে হোক, সমস্ত ল্যান্ড পোর্ট অফ এন্ট্রি এবং পোর্ট অফ এক্সিট থেকে, যেখান থেকে যুক্তরাষ্ট্র থেকে বের হওয়া যায় এবং যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যায়, সেখানে নতুন ভাবে বায়োমেট্রিক এন্ট্রি এক্সিট প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন দপ্তর। এবং এখন থেকে এই সমস্ত পোর্ট অফ এন্ট্রি দিয়ে, সেটি সমুদ্র বন্দরের মাধ্যমে হোক কিংবা ল্যান্ড পোর্টের মাধ্যমে হোক কিংবা এয়ারপোর্টের মাধ্যমে হোক, যারা যুক্তরাষ্ট্রকে থেকে বেরিয়ে যাবেন এবং যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন, অন্য সকল পর্যায়ের যারা রয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক ছাড়া আর সবাইকে এক্সিট, যুক্তরাষ্ট্র থেকে বের হওয়ার সময় বায়োমেট্রিক প্রক্রিয়ায় অংশ নিতে হবে। তাদের বায়োমেট্রিক দিতে হবে, ছবি তুলতে হবে এবং অনেক ক্ষেত্রে চোখের আইরিস স্ক্যানও সংগ্রহ করবে কাস্টমস এন্ড বর্ডার পেট্রোলের কর্মকর্তারা। এবং প্রবেশ করার পথে যেটি এতদিন ছিল সেটিও কার্যকর থাকবে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পথে সবাইকে নতুন করে বায়োমেট্রিক দিয়ে আসতে হবে এবং সেই বায়োমেট্রিক্স এর সাথে যুক্তরাষ্ট্রের ফেডারেল ডাটাবেসের মিলিয়ে দেখা হবে যে সেই যে ব্যক্তি যুক্তরাষ্ট্রে যখন প্রবেশ করে তার প্রবেশাধিকার তাকে দেওয়া যায় কিনা, সেটি কাজ সিবিপি কর্মকর্তারা বিবেচনা করবে। এবং যারা চলে যাবে যুক্তরাষ্ট্র থেকে, তাদেরকেও যুক্তরাষ্ট্র থেকে চলে যাওয়ার চূড়ান্ত অনুমতি দেওয়া যায় কিনা, এই বিষয়টিও সেই বায়োমেট্রিক্স পদ্ধতির মাধ্যমে নির্ধারণ করবে কাস্টমস এন্ড বর্ডার পেট্রোলের কর্মকর্তারা। এক্ষেত্রে টিএসএস, ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অথরিটির পক্ষ থেকে বলা হয়েছে যারা যুক্তরাষ্ট্রের বাইরে যাবেন বিমান যোগে কিংবা ল্যান্ড পোর্টে কিংবা সি পোর্টে, তাদেরকে একটু অতিরিক্ত সময় হাতে নিয়ে সেই যুক্তরাষ্ট্র থেকে বের হওয়ার প্রক্রিয়ার কাজটি সম্পন্ন করার তাগাদা দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আগে ইন্টারন্যাশনাল এয়ার বিমান যোগে যুক্তরাষ্ট্র থেকে বাইরে যাওয়ার আগে সাধারণত এয়ারপোর্ট গুলোতে 3 ঘন্টা আগে রিপোর্ট করার কথা ছিল। এখন অনেকে বলা হচ্ছে তার চাইতে বেশি সময়টা হাতে রাখার জন্য সিবিপি এই এন্ট্রি এক্সিট এই বায়োমেট্রিক স্ক্যানের কারণে যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্টের ভাড়া কমতে শুরু করেছে এবং 50টি বড় বড় শহরে সর্বশেষ যে জরিপ চালানো হয়েছে একাধিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের মাধ্যমে, তাতে দেখা যাচ্ছে অ্যাপার্টমেন্টের ভাড়া এই 50টি বড় বড় মেট্রোপলিটন শহরে ভাড়া কিছুটা কমতে শুরু করেছে। যদিও ব্যাপক হারে কমছে না, কিন্তু তুলনামূলকভাবে কমতে শুরু করেছে। এবং 2026 সালে এই ধারা অব্যাহত থাকবে, অর্থাৎ 2026 সালেও অ্যাপার্টমেন্টের ভাড়া কমতে থাকবে। তবে নিউ ইয়র্ক সিটি সেই 50টি শহরের আওতায় নেই যদিও। তবে কেনই হঠাৎ করে অ্যাপার্টমেন্টের ভাড়া কমতে শুরু করেছে, গত কয়েক বছরে সাম্প্রতিক কালে বলা যায় যে প্রায় 6 লক্ষ নতুন অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছে এই 50টি বড় বড় শহরগুলোতে। গড়পড়তায় 6 লক্ষ অ্যাপার্টমেন্ট সমগ্র, এবং 6 লক্ষ অ্যাপার্টমেন্ট এবং প্লাস যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হয়েছে, তারা এতদিন যে অ্যাপার্টমেন্ট গুলিতে ছিলেন পরিবার সহ, সেগুলোরও একটা ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সেখানে বিশেষ করে বড় বড় মেট্রোপলিটন সিটিগুলোতেই অভিবাসীরা বসবাস করতেন এবং সেই মেট্রোপলিটন সিটিগুলোতেও এখন অ্যাপার্টমেন্টের পাওয়া যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে শুধু অ্যাপার্টমেন্ট পাওয়া যাচ্ছে না, অনেক ক্ষেত্রে ভাড়াটাও কিছুটা কমতে শুরু করেছে, কারণ অ্যাপার্টমেন্ট মালিকরা টেনেন্ট খুঁজে পেতে কিছুটা হিমশিম খাচ্ছেন এখন। এবং সেই জন্য তারা টেনেন্টদের পাওয়ার জন্য ভাড়ার হারও কিছুটা কমাতে শুরু করেছেন 50। এবং এটিকে বলা হচ্ছে যে সাস্টেইনড প্রাইস রিলিফ হিসেবে এটিকে বলা হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে গত কয়েক বছর যাবৎ একটানা যুক্তরাষ্ট্রে গড়পড়তায় অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু সাধারণত দেখা যায় প্রতি বছর নভেম্বর মাসেই অ্যাপার্টমেন্ট ভাড়াটা কিছুটা কমে আসে এবং এবার অক্টোবর থেকে নভেম্বরে ব্যাপক হারে সেটি কমেছে। এবং সেই হিসাবটি দিয়ে দেখা যাচ্ছে যে গড়পড়তায় যুক্তরাষ্ট্রে এখন সমগ্র যুক্তরাষ্ট্রে গড় হিসাব আমি বলছি, কোনো নির্দিষ্ট শহর নয়, সমগ্র যুক্তরাষ্ট্রে গড়পড়তায় একটি অ্যাপার্টমেন্টের ভাড়া, এক বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া বর্তমানে $1,693 গড়পড়তায়, যেটি গত বছরের এই সময়ের তুলনায়
1% হ্রাস পেয়েছে। কিন্তু এবং এতে দেখা যাচ্ছে যে গত ২৮ মাস ধরে খুবই সামান্য হারে যদিও ভাড়া কমতে শুরু করেছে দেখা যাচ্ছে। এবং সেই এবং এবং এর ফলে এই তথ্যটি দিয়েছে realtor.com এর লিস্টিং থেকে এই তথ্যটি পাওয়া গিয়েছে। তবে আ এবং সেটি আরেকটি বিষয় সেটি হচ্ছে যে মিডিয়ান রেন্ট সেটিও কিছুটা কমেছে গড়পড়তায়। যেটি দেখা যাচ্ছে আগের বছরের তুলনায় ১.১% কমে $১৩৬৭ হয়েছে গড়পড়তায় এই ৫০ টি বড় শহরে। গড়পড়তায় আমি বলি আবারও, অ্যাপার্টমেন্ট লিস্টিং এর তথ্য থেকে সেটি জানা গিয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা আমি বলেছি একটু আগেই যে ২০২৬ সালেই এই ভাড়ার হার কিছুটা হলেও কমতে থাকবে। তার কারণ বাজারে ডি আ পর্যাপ্ত পরিমাণ অ্যাপার্টমেন্ট আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং 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 দেখা যাচ্ছে যদিও গত ২ বছর আগেও গড়পড়তায় ১২% বেড়েছে অ্যাপার্টমেন্টের ভাড়া গত কয়েক বছরে। কিন্তু এবার থেকে গত ২ বছর পর থেকে সেটি ধীরে, ধীরে কমতে শুরু করেছে। প্রায় ২.৫ বছর থেকে বলা যায় সেটি কমতে শুরু করেছে। এবং সবচাইতে বেশি বৃদ্ধি পেয়েছিল ২০২১-২২ সালে যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্টের ভাড়া। তবে এবং যেই শহরগুলিতে এই ভাড়া আর কিছুটা কমেছে ১০ টি বড় শহরের নাম আমি আপনাদের জানাচ্ছি। তার মধ্যে ১ নম্বর শহর হচ্ছে অস্টিন টেক্সাসে, সান মার্কোস টেক্সাসে ৬.৬% হারে ভাড়া কমেছে এক বছরে। কলোরাডোর সেন্ট্রাল কলোরাডো, ডেনভার, অরোরা কন্টিনেন্টাল এলাকায় কমেছে ৪.৮%। আলাবামার বার্মিংহাম শহরে কমেছে ৪.৬%। ফ্লোরিডার জ্যাকসনভিলে কমেছে ৪.২%। আরিজোনার চ্যান্ডলার, ফিনিক্স এবং মিসা শহরে কমেছে ৪.৪% গড়ে। ক্যালিফোর্নিয়ার ক্যারিসব্যাড, ভিস্টা, সুলা ভিস্টা, সান ডিয়েগো এলাকায় কমেছে ৩.৫% হারে। লাস ভেগাসে এবং হেন্ডারসন এলাকায় নেভাডা কমেছে ৩% হারে। টেক্সাসের হিউস্টন, উডল্যান্ডস এবং প্যাসাডিনাতে কমেছে ২.৭% হারে। ফ্লোরিডার মায়ামি, ফোর্ট লডারডেল এবং ওয়েস্ট পাম বিচ যেখানে বিপুল সংখ্যক বাংলাদেশী বসবাস করেন এখন, সেখানেও গড়পড়তায় ১ বছরে ভাড়া কমেছে ২.৭%। এবং টেক্সাসের স্যান অ্যান্টোনিও এবং বিওয়ান্টাল শহরে কমেছে ২.৭%। তবে নিউ ইয়র্ক সিটিতে ভাড়া কমেনি, বরং আপনারা জানেন নিউ ইয়র্ক সিটির বহু আলোচিত একটি অ্যাপার্টমেন্ট মেয়র যিনি দায়িত্বভার গ্রহণ করবেন জানুয়ারি ১ তারিখ, জোহরান মামদানি অ্যাস্টোরিয়ার যে অ্যাপার্টমেন্ট রেন্ট স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টে থাকতেন, সেই বাড়ির ভাড়া তিনি ছেড়ে দিলে সেটি $৮০০ বেশি চাওয়া হচ্ছে নতুন ভাড়াটিয়ার কাছ থেকে। এবং তিনি এতদিন সেই ভাড়া দিতেন, মেয়র মামদানি রেন্ট স্ট্যাবিলাইজড সত্ত্বেও ভাড়া দিতেন। ১ বেডরুমের একটি অ্যাপার্টমেন্টের ভাড়া $২৩০০ ছিল। সেটি এখন চাওয়া হচ্ছে $৩১০০ প্রতি মাসে। এবং এবং যেহেতু মামদানি গ্রেসি ম্যানশনে চলে যাচ্ছেন জানুয়ারি ১ তারিখ থেকে, সেইজন্য তার এই অ্যাপার্টমেন্টটি খালি হয়েছে। রেন্ট স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্ট ভাড়া কমার কোনো লক্ষণ নেই, বরং $৮০০ বেড়েছে শুধু মামদানি ছেড়ে দেবার পরপরই। আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা নিউ ইয়র্ক সিটিতে আপনারা জানেন গত ৫ বছরে সবচেয়ে ৩ বছরে সবচেয়ে ৩ বছরে ৫ বছর নয় ২০২২ সাল থেকে ২০২৫ সাল। ২০২২ সালের জানুয়ারিতে সবচাইতে বেশি তুষারপাত হয়েছিল গতকালকের আগে। এবং গতকালই নিউ ইয়র্ক সিটিতে প্রায় ৪ ইঞ্চিরও বেশি তুষারপাত জ আ আ হয়েছে এবং এটি গত ২০২২ সালের জানুয়ারি মাসের পর সবচাইতে বেশি তুষারপাত। তবে নিউ ইয়র্ক সিটির আশেপাশে এলাকায় আরো বেশি তুষারপাত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে জরুরি অবস্থা যেটি জারি করা হয়েছিল সেটি আর এখন কার্যকর নেই। আপাতত এখানে শেষ করি। আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। জনাব নাজমুল হাসান, আপনি আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আবারও কিন্তু আপনার কাছে আসব। এখন আমরা জনাব হাসান ফেরদৌস আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনার সাথে কথা বলতে চাই। অনেক বিশ্লেষণ করেন আপনি যে কোনো বিষয়ের উপরে। যে বিশ্লেষণটা আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে ট্রাম্পের ইমিগ্রেশনের কার্যক্রমে ১ বছর এবং ইমিগ্রেন্ট কমিউনিটি কী ধরনের মুখোমুখি হয়েছেন এই সময়ের মধ্যে, আপনার কোনো বিশ্লেষণ আছে? ধন্যবাদ আরিফ, সবাইকে শুভেচ্ছা। আমরা এই প্রোগ্রামে কিন্তু গত ১ বছরে বা অনন্তকাল ধরে ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন পলিসি নিয়ে কথা বলেছি এবং মূলত নিন্দাই করেছি। কারণ বাস্তবে যা ঘটেছে আমাদের
অভিবাসী হিসেবে আমরা প্রত্যেকেই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটি পরিকল্পনা হাতে নিয়ে কিন্তু ক্ষমতায় এসেছিলেন। কোনো লুকানো ছাপানো ব্যাপার না, এটা কোনো ষড়যন্ত্র না। উনি ক্ষমতায় এসেছিলেন এই বলে যে এদেশে বলগাহীন, অবাধ, নিয়ন্ত্রণহীন ইমিগ্রেশন সমস্যা। আমাদের দক্ষিণের সীমান্তে লক্ষ লক্ষ লোক এসে পৌঁছচ্ছে, যাদের অনেকে হয়তো ক্রিমিনাল, অনেকে ড্রাগ ডিলার্স, অনেকে নানা রকম রোগ শোকে আক্রান্ত, কোনো প্রমাণ ছাড়াই তিনি বলছেন, ধরে নিচ্ছেন এদের আগমনের ফলে আমেরিকা আক্রান্ত, ইনভেশনের মুখে পড়েছে আমেরিকা, কেমন। এবং সেই যুক্তিকে ব্যবহার করে কিন্তু তিনি ক্ষমতায় এসছেন। তার পরিকল্পনা ছিল প্রথম দফাতেই এবং দ্বিতীয় দফাতেও তিনি একই কথা বলেছেন, হচ্ছে যে তিনি এই বলগাহীন ইমিগ্রেশন নিয়ন্ত্রণ করতে চান। দুভাবে তিনি করেছেন, এটা করেছেন। ইনফ্যাক্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় সফল, আমরা তো আজকে বছর শেষ, এক বছরের একটা হিসাব নিচ্ছি ডোনাল্ড ট্রাম্প সাহেবের, জানুয়ারি 20 থেকে শুরু করে আজকের ডিসেম্বরের এই শেষ সপ্তাহে এসে তিনি কি অর্জন করেছেন। ইনফ্যাক্ট তার প্রধান অর্জন কিন্তু ইমিগ্রেশনের ক্ষেত্রেই। আমরা অপছন্দ করতে পারি, আমরা সমালোচনা করতে পারি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই এক বছরে নাটকীয়ভাবে অবৈধ অবৈধ অভিবাসন কিন্তু কমে গেছে। যেমন ধরা যাক, ছোট্ট একটা এক্সাম্পল দিই আমি, এবছরে দক্ষিণের বর্ডার দিয়ে মাত্র 12,000 লোক চিহ্নিত অবৈধ ইমিগ্রেশন ধরা পড়েছে, যেখানে বাইডেনের শেষ বছরে প্রায় 2,01,70,000 লোক ঢোকার চেষ্টা করেছিল, কমে 12,000-এ নেমে এসছে। ড্রামাটিক শিফট ঘটেছে। ফলে এক অর্থে ডোনাল্ড ট্রাম্প সাহেব তার পলিসিতে, তার নীতিতে সাকসেসফুল। কিন্তু এর ফলটা কি হয়েছে এটা ভাবা যাক আমাদের। এর ফলটা মূলত হচ্ছে যে পুরো অভিবাসীদেরকে একটি শত্রু শ্রেণীতে, একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন তিনি। এই সারা দেশেই ইমিগ্রেন্টরা সবাই, ইউরেসপেক্টিভ সে যে দেশে আসুক না কেন, বিশেষ করে নন হোয়াইট ইমিগ্রেন্টরা এদেশের একটা সমস্যা। সর্বশেষ আমরা এই নিয়ে কথা বলেছিলাম, আমি দেখতে পাচ্ছি ইব্রাহিম যদি আমার সঙ্গে আছেন, তিনি আমার সঙ্গে যুক্ত হলে খুশি হব। সর্বশেষ ইন্টারেস্টিং বক্তব্য এসছে আমাদের হোয়াইট হাউসের নাম্বার 2 স্টেফেন মিলারের কাছ থেকে। মিলার সাহেব বলছেন যে শুধুমাত্র ফার্স্ট জেনারেশনের ইমিগ্রেন্টরাই না, পরবর্তী জেনারেশন ইমিগ্রেন্টরাও কিন্তু আমেরিকার জন্য একটা প্রবলেম। এরা লেখাপড়া করে না, ইংরেজি জানে না, এরা ট্যাক্স দেয় না, এরা সব দুশ্চরিত্র ইত্যাদি ইত্যাদি। আমি সরাসরি কোট করে বলতে পারি, কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে ইমিগ্রেন্টরা এবং তাদের ছেলেমেয়েরা একটা বড় সমস্যা। এটা যে ভুল তা প্রমাণের শ্রেষ্ঠ পথ কিন্তু, ধরা যাক ইব্রাহিম চৌধুরী ইমিগ্রেন্ট, তার ছেলে ব্রিলিয়েন্ট একটা ছেলে, শুধু ভালো ইংরেজি বলে নয়, অসাধারণ তিনি এন্টারপ্রেনার, অসাধারণ পডকাস্টার। তার মানে কি, আমার ছেলেমেয়েরা অনেক ভালো। যত রকমের স্ট্যাটিস্টিক আপনি আনেন না কেন, যত রকমের স্ট্যাটিস্টিক দেখেন, দেখবেন প্রতিটি স্ট্যাটিস্টিক্স বলছে কি যে ইমিগ্রেশনের ছেলেমেয়েরা, বিকজ তারা এক্সপোজ টু মোর অপরচুনিটিস, সর্ববর্ণের ইমিগ্রেন্টরা তাদের পিতামাতার চাইতে, প্রথম জেনারেশন চাইতে অনেক সফল। আমি জাস্ট কয়েকটা অঙ্ক দিয়ে বুঝিয়ে বলি। আয়ের দিক থেকে সর্বশেষ তথ্য যা পাচ্ছি আমি, তাতে বলা হচ্ছে যে প্রথম জেনারেশন ইমিগ্রেন্টদের আয় হচ্ছে $32,000 গড়ে, $32,000, আর সেখানে তার ছেলে মেয়েদের গড় আয় হচ্ছে $47,000, অলমোস্ট $20,000 তারা বেশি আয় করে মাথা পিছু। ইমিগ্রেন্টের ছেলে মেয়েদের মধ্যে সারা আমেরিকায় 32% মধ্যে আছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। 32% of immigrant children have university degree. 2, 3, এই মুহূর্তে ইমিগ্রেন্ট চিলড্রেনরা হচ্ছে আমেরিকার জনসংখ্যার 11%। এই যে আজকের আমেরিকার অর্থনীতি এত রমরমা, তার মূল কারণ, ড্রাইভিং ইঞ্জিন হচ্ছে এই ইমিগ্রেন্টরা, মানে ইমিগ্রেন্ট চিলড্রেনরা, যারা অর্থনীতিতে গতি এনেছেন, ইনোভেশন এনেছেন, বিজ্ঞান এনেছেন। ফলে যে দিক থেকে তাকাই না কেন আমরা,
মিলার সাহেব ভুল বলেছেন। আমি খুব খুশি হব যদি আমাদের আজকে ইব্রাহিম চৌধুরী সাহেব আমার সাথে একমত হয়ে বলেন যে ইমিগ্রেশন মিলার সাহেবেরই কথা অথবা ট্রাম্প সাহেবের এই প্রস্তাবটা সম্পূর্ণ ভুল। কারণ আমরাই, আমাদের ছেলে মেয়েরাই এই দেশটাকে এই পর্যায়ে নিয়ে এসেছি। এবং তার একটা বড় প্রমাণ কিন্তু মিলার সাহেব নিজেই। মিলার, স্টেফেন মিলার 100 বছর আগে 1904 সালে তার বাবা মারা বেলারুস থেকে এদেশে এসেছিলেন। 1 বছর পরে তাকিয়ে দেখুন স্টেফেন মিলার এখন হোয়াইট হাউসের নাম্বার 2। তার মানে কিরকম প্রোগ্রেস হয়েছে। সমস্যা হচ্ছে যে মিলার সাহেবরা এবং ট্রাম্প সাহেবরা চিহ্নিত করছেন নন হোয়াইটদেরকে, সাদাদের নিয়ে তার কোনো সমস্যা নেই। নতুন যে ইমিগ্রেশন পলিসি তারা প্রমালগেট করার চেষ্টা করছে, তার মূল লক্ষ্য হচ্ছে বর্ধিত সংখ্যায় শ্বেতকায়দের দেশে আসবার চেষ্টা করা, আনতে দেওয়া, আর নন হোয়াইটদের জন্য দরজা বন্ধ করে দেওয়া। যেমন ধরা যাক আমাদের গড়ে উদ্বাস্তু হিসেবে, রেফিউজি হিসেবে অ্যাসাইলাম দেওয়া হতো 1,25,000, সে নাম্বারটা কমিয়ে আনা হয়েছে 7,500-তে। এটা লিগাল ইমিগ্রেশন কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আপনারা জানেন H1B ভিসা কিভাবে রেস্ট্রিক্ট করা হচ্ছে, শেষ গল্প আপনারা শুনেছেন। তার মানে সবভাবে চেষ্টা হচ্ছে অশ্বেতকায়দের জন্য দরজাটা বন্ধ করে দেওয়া আর শ্বেতকায়দের জন্য দরজা খুলে দেওয়া। একটা এক্সাম্পল দেই, দক্ষিণ আফ্রিকা থেকে শ্বেতকায় আফ্রিকানাদের ইনভাইট করা হচ্ছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। পত্রিকা খবর দেখছি আমি, নিউ ইয়র্কে আমি ছাপা হয়েছে যে যদি একজন কোনো সাউথ আফ্রিকান হোয়াইট পার্সন, আফ্রিকানা, কোনো আমেরিকান এমবেসি যে ভিসা অ্যাপ্লাই করেন তার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। আপনি যদি বাঙালি হন, আপনি যদি ভারতীয় হন, আপনি যদি ডোমিনিকান হন, এই দরজা আপনার জন্য খোলা নাই। কিন্তু আপনি যদি শ্বেতকায় হন এবং শ্বেতকায় দক্ষিণ আফ্রিকান হন, আপনার জন্য দরজাটা খোলা। আরো ইন্টারেস্টিং হচ্ছে যে এই প্রশাসন মনে করছে যে শুধুমাত্র আমেরিকা নয়, পুরো পশ্চিম সভ্যতাই ইমিগ্রেশনের কারণে হুমকির শিকার হচ্ছে। তারা বলছে পশ্চিমা সভ্যতা ইরেজারের মুখোমুখি হয়েছে, যে কারণে নতুন যে নিরাপত্তা চুক্তিপত্র, নিরাপত্তা স্ট্র্যাটেজিক পেপার প্রেজেন্ট করা হয়েছে, তাতে পশ্চিম ইউরোপকে বলা হচ্ছে যে তোমরা ইমিগ্রেশন ঠেকাও। মূলত ইমিগ্রেশন তারা বলছে মূলত নন হোয়াইট ইমিগ্রেশন ঠেকাও। কারণটা কি? এরা আসলে তোমার কালচার পলিউটেড হয়ে পড়ছে, তোমার ভাষা তো পলিউটেড হয়ে পড়ছে, তোমার কালচার পলিউটেড হয়ে পড়ছে, অন্য ধর্ম তোমার দেশে প্রবেশ করছে। এর ফলে যে সংস্কৃতি উন্নত হচ্ছে, বহু বর্ণিল হচ্ছে, সে কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে তোমার যে আদি চরিত্র তা ক্ষতিগ্রস্ত। আদি চরিত্র বলতে কি বোঝায়? তোমার যে শ্বেতকায় এবং খ্রিস্টিয়ান যে সংস্কৃতি তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এই পরিপ্রেক্ষিতে আমরা কি করতে পারি? খুব ভালো যদি আমাকে ইব্রাহিম চৌধুরী পরামর্শ দেন, কারণ তিনি আমার চেয়ে ভালো জানেন এই বিষয়ে। তা হচ্ছে যে আমরা অ্যাজ ইমিগ্রেন্ট কমিউনিটি কি করতে পারি। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে এখানে বিদ্রোহ করে কোনো লাভ নেই। এদেশে আমি অন্তত দেখি যে দেশে আমরা এখনো গেস্ট, এদেশে আমরা এখনো দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নাগরিক। এটি আমাদের বাস্তবতা। কেমন? এখন আপনি আইনের কথা বলতে পারেন, দর্শনের কথা বলতে পারেন, কিন্তু বাস্তব হচ্ছে যে একজন অশ্বেতকায় মানুষ, আমার মতো আপনার মতো মানুষ এদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কিন্তু আমি কি করে প্রথম শ্রেণী হতে পারি? আমার সাফল্যের মাধ্যমে, আমার শিক্ষার মাধ্যমে, আমার অর্জনের মাধ্যমে। আপনি লক্ষ্য করে দেবেন এই মুহূর্তে আমেরিকার প্রধান 10টি মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও কে 10টির 6 জন হচ্ছে বিদেশ থেকে আসা ইমিগ্রেন্ট, মূলত নন হোয়াইট ইমিগ্রেন্ট, ভারতীয় বা অন্যান্য বংশোদ্ভূত। তার মানে আমরাই এই দেশটাকে বদলাতে পারি এবং সঙ্গে সঙ্গে আমাদের ইমেজটাকে বদলাতে পারি। ইতিমধ্যে ভারতীয়রা কিন্তু পরিচিত দেশে কি লয়াল ইমিগ্রেন্ট হিসেবে, তাদের নামই হচ্ছে লয়াল ইমিগ্রেন্ট। এরা আইন ভঙ্গ করে না, এরা লেখাপড়া করে, এরা অনেক বেশি আয় করে, এরা যে শহরে যাবে শহরটাকে বদলাবে, এইটা একটা ইমেজ তারা তৈরি করে ফেলেছে। আমাদেরকেও কিন্তু সফল হতে হলে এই ইমেজটা অর্জন করতে হবে যে আমরা যেখানে যাব সেই শহরটাকে আমরা বদলাবো, উন্নত করব, আমাদের পরিশ্রম দিয়ে, আমাদের সততা দিয়ে, আমাদের চেষ্টা দিয়ে, এবং দ্যাটস কোয়াইট পসিবল। আমি মনে করি সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের মামুন ভাই আছেন, মামুন ভাইয়ের মতো শিক্ষকের হাত দিয়ে কিন্তু সেই প্রজন্ম তৈরি হচ্ছে, যে প্রজন্ম আমেরিকাকে এমন নাগরিক উপহার দেবে
যে নাগরিক আমেরিকার সংস্কৃতিকে, আমেরিকার অর্থনীতিকে বদলে দিতে পারে। আমরা ইমিগ্রেন্ট হিসেবে আমি মনে করি আমাদের পিতা মাতা হিসেবে আমাদের দায়িত্ব হবে আমাদের ছেলে মেয়েকে সেই সাফল্য অর্জনে সাহায্য করা। আপনি অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এখানে জনাব ইব্রাহিম চৌধুরী খোকন আছেন এবং জনাব জি। শেখ আল মামুনও আছেন। আপনাদের কাছে বলবো যে ইব্রাহিম চৌধুরী খোকন আপনাকে কিছু জি। পরামর্শের কথা বলেছে, আপনি যদি এই বিষয়ে কোনো মূল্যায়ন করতেন বা কোনো যে মন্তব্য আমার রাখতেন। মূল্যায়নে মোটামুটি হাসান ফেরদৌস ভাই চমৎকার করে বলেছে, কিন্তু সমস্যাটা হলো যে এই মামুন ভাইদের হাতে যে আগামী প্রজন্ম, এগুলো শুনতে খুব ভালো লাগে। আমেরিকা চায়, যে কোনো দেশ চায় তার দেশের ভাবাদর্শটাকে পরবর্তী পর্যায়ে লালন করবে। আমাদের বহু ইমিগ্রেন্ট আছে, তার গাত্রবর্ণ কি আমি জানি না, মানে তারা কি আমেরিকান ভাবাদর্শ বিশ্বাস করে না, তারা চিন্তা চেতনায় আমেরিকাকে বদলানোর চেষ্টা করেন। এই বদলানোর চেষ্টা থেকেই রাজনীতির কনফ্লিক্টে এসেছে। আমেরিকার রক্ষণশীলরা মনে করে যে এখানে মানে কেউ ইসলাম কায়েম করতে আসছেন, আর বাবা আপনারা আল্লাহ ইমিগ্রেট, এই দেশটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করবেন, আপনি এই দেশটাকে মানে সমৃদ্ধ করবেন, আপনি এসে এখানে মানে ওই মন্দির ভাঙ্গে কি মানে চার্চ ভাঙ্গে এখানে মসজিদ বানাইলেন, আপনি জীবনের সাফল্য এখানে মনে করতেছেন। আপনি একটা মার্কিন ভাবাদর্শের বাইরে একটা নতুন প্রজন্ম গড়ে উঠতেছে, এটা আমেরিকা তাদের ফেয়ার ফ্যাক্টর। এই ফেয়ার ফ্যাক্টরকে পুঁজি করে রাজনীতি, বাকি সবগুলো রাজনীতির আলাপ। এই রাজনীতির আলাপেই আসছে যে আমরা ইমিগ্রেশন নিয়ন্ত্রণ করব, ডোনাল্ড ট্রাম্প তার রক্ষণশীলদের মানে সমর্থন আদায় করার জন্যই এসব ব্যবস্থা করবেন। তিনি নানান বক্তব্য রাখতেছেন, কিন্তু এখানে আমেরিকার সাধারণ মানুষের ফেয়ার ফ্যাক্টরটা কি? এইটাই যে এখানে অনেক ইমিগ্রেন্ট, অনেক দেশ থেকে আসা অনেক ইমিগ্রেন্টরা আমেরিকার মূল ভাবাদর্শের বাইরে তারা একটা নিজস্ব চিন্তা বড় হচ্ছে, যারা এই দেশটার ভাবাদর্শ বদলানোর জন্য কাজ করবে। এটা এই চিন্তা কি খুব অমূলক? এটা কি বাংলাদেশের বেলায় যদি হয় আমরা কি মানে আমরা কি এভাবে রিয়াক্ট করতাম না? এইসব বিষয়ে আমার আলোচনা আছে। তো এটাই আমার বক্তব্য যে যে ইমিগ্রেশন নিয়ন্ত্রণের যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এটা সর্বতভাবে অমূলক না, কিছু কার্যকারণ রয়েছে এবং কার্যকারণের জন্য আমরাও যারা ইমিগ্রেন্ট আমরাও আংশিকভাবে এবং অনেকাংশেই দায়ী। জি, ধন্যবাদ। আমি আমি একটু আমি আমি একটু আমি একটু বলি অবশ্যই। তা হচ্ছে এই যে ইব্রাহিম চৌধুরী আমেরিকার ভাবাদর্শ জিনিসটা কি, এই যে আমেরিকাটা কি জিনিস যে আমরা আমেরিকা, এক মিনিট আমি শেষ করিনি। জি, গত জি, 200 বছর আমরা দেখেছি যখন চীনারা আসছে চীনাদের বিরুদ্ধে কথা বলা হয়েছে, যখন পুলিশরা আসছে পুলিশদের বিরুদ্ধে কথা বলা হয়েছে, যখন ইটালিয়ানরা আসছে তাদের শত্রু বলা হয়েছে। প্রতি জেনারেশনকেই এভাবেই ভিলিফাই করা হয়েছে, প্রতি জেনারেশনকেই। কেমন নতুন কোনো ঘটনা নয় এটা। জাপানিজদেরকে বন্দি করে রাখা হয়েছে, দ্যাটস কোয়াইট কমন। আমেরিকা এমন একটা দেশ বিশ্বের সকল সংস্কৃতি থেকে, সকল রাজনৈতিক জিওগ্রাফি থেকে সম্পূর্ণ ভিন্ন। তা হচ্ছে যে বিভিন্ন দেশের মানুষ এই দেশটাকে একটা মোজাইকের মতো, এই দেশ একটা মোজাইকের মতো বানিয়েছে। এটা ইংল্যান্ড নয়, এটা জার্মানি নয়, এটা ফ্রান্স নয়, আমেরিকা এমন একটা দেশ। যেমন ধরো যে আমি আপনার সরাসরি প্রশ্ন করেছি, আপনার ছেলে কি বা আমার ছেলে মেয়েরা কি ক্রিমিনাল, যে কথা বলছে স্টেফেন মিলার। উনি বলছেন যে ইমিগ্রেশন ফার্স্ট জেনারেশন তারা ক্রিমিনাল, সেকেন্ড জেনারেশন ক্রিমিনাল, তারা ক্রিমিনাল। আমি তো এক্সাম্পল দিলাম আপনার ছেলের কি অসম সাফল্য অর্জন করেছে। তার মানে এটা কি, এই দেশটাকে আমরা বানাচ্ছি আর আমাদেরকে প্রতিবার চেষ্টা করা হয়েছে ভিলিফাই করবার জন্য, অপরাধী চিহ্নিত করবার জন্য। এটা ভুল, এটা আগে বলতে হবে, 1 নম্বর। 2 নম্বর, এই যে আপনি যেটা বললেন যে রাজনৈতিকভাবে চেষ্টা কর, এক্স্যাক্টলি এটাকে পলিটিক্যালি চেষ্টা করা হচ্ছে ব্যবহার করার জন্য। যেমন ধরা যাক এবারে আর্গুমেন্টটা কি ছিল স্টেফেন মিলারের, মিনেসোটায় একদল সোমালিয়ান কিছু অপব্যবহার করেছে, কিন্তু যখন একজন শ্বেতকায় ছেলে হঠাৎ করে এসে চার্চে বন্দুক দিয়ে গুলি করে, আমরা কি বলি সব শ্বেতকায়েরা অপরাধী? এবার যদি আপনি কথা শোনেন ভালো করে, এই যে কদিন আগে দেখলাম এক ছেলে ওহাইওতে এসে এক চার্চে গুলি করলো, সাদা ছেলে। আমরা কখনো কি বলি সব সাদা ছেলেরা অপরাধী? বলি তো না। একজন অপরাধ করেছে, একটি ছেলে বোমা বানিয়েছে, একটি ছেলে ব্যাংক লুট করেছে, সব ইমিগ্রেন্ট নয়। সবাইকে হোলসেলে এভাবে অপরাধী বলাটা একটা অপরাধ। কেমন, এটা মাথায় রাখতে হবে। আর আপনি যে কথা বলছেন যে কি বলবো, আমেরিকা একটা সমস্ত অধিকার আছে আমেরিকার, আমি বল উল্টো কথা। আমার দেশে আমেরিকা, এই দেশে আমি অতিথি নই,
আমার রক্তে, আমার ঘামে, আমার শ্রমে, আমার অর্থে এই দেশ তৈরি হচ্ছে। এই যে আমরা হাইওয়ে বলি, ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক হাইওয়ে বানিয়েছে কে ভাই? আমরা বানিয়েছি। আমরা বলতে এই বৃহত্তর ইমিগ্রেশন কমিউনিটি, যার মধ্যে শ্বেতকাউরাই পড়ে, পুলিশরা পড়ে, জার্মানরা পড়ে, ইটালিয়ানরা পড়ে, আমরা সবাই মিলে। আর এখন বলা হচ্ছে শুধুমাত্র শ্বেতকায় এবং খ্রিস্টানরাই হচ্ছে কি আমেরিকান। আমি তার বিরুদ্ধে কথা বলছি এবং আমি আশা করবো আপনিও বলবেন, কারণ আপনার ছেলে শ্বেতকাও নয়, আপনার ছেলে খ্রিস্টানও নয়। আমাদের স্বার্থ রক্ষা করবার জন্য আমাদের কথাটা বলতে হবে। দ্যাটস অল আই এম সেইং। আমি যে বিষয়টি আবারও বলবো যে এখানে জনাব নাজমুল হাসান আছেন এবং শেখ আল মামুন আছেন। আপনারা দুজন এই বক্তব্যগুলো শুনলেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাদের কিছু বলার আছে কিনা এই বিষয়ে? আমি জাস্ট এক লাইনে শেষ করে দিই হাসান ভাই মোটা থাকে যে স্টিফেন মিলার মানে মানে যে ক্রিমিনাল হিসেবে বলছেন যে অপরাধ, এই বক্তব্যের সাথে মোটেই একমত না। এটা আমি একমত, কিন্তু আমি এটাও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। এই যে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন, কিন্তু আমি তো আর বলতে পারি না। আমেরিকার ভাবাদর্শ মানে এদেশের মানুষ সবাই ইমিগ্রেন্টরা মেনে চলবে, আমরা এটা আশা করি। তো মানে আমি সাধারণত মানে ইমিগ্রেন্ট হোক আর যে হোক, ঢালাও কেউ স্টিফেন মিলার বলেন আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কোনো আনুগত্য, কোনো সমর্থনই মানে আনকন্ডিশনাল না। সো ওনারা ঢালাওভাবে এটা বলতে পারেন না, কিন্তু পাশাপাশি আমি মনে করি আমরা ইমিগ্রেন্ট হিসাবে আসলে এই দেশ পাল্টানোর জন্য আসি না, এই দেশকে ভালোবেসে আসছি, এই দেশের ভাবাদর্শকে ভালোবেসে আসছি। এখানে মানে আমেরিকাকে বদলায়া মানে আমার দেশ করার জন্য আমি আসি নাই। আমি এখানে আসছি আমেরিকার যে বহুজাতিক সংস্কৃতিতে যে উদারনৈতিকতা, যে বহুজাতিক সংস্কৃতিতে মানে ধর্ম, বর্ণ এইসব বিষয়ে যে সমস্ত যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিকে লালন করা। কিন্তু আমরা অনেকেই ইমিগ্রেন্ট হিসেবে এসে এটা করতেছি না। আমরা চাইতেছি যে আমরা আমাদের মতো করে ফেলবো, এটার বিরুদ্ধে আমার বক্তব্য। এবং আমরা আমরা ইমিগ্রেশন সিস্টেমকে অ্যাবিউজ করে আমরা অপরাধে জড়াচ্ছি। এই অপরাধে কেন জড়াবো? আমরা এই দেশে সুনাগরিক হিসাবে গড়ে উঠবো, আমরা এক্সাম্পল সৃষ্টি করবো যে উই আর দ্য বেস্ট। এবং হ্যাঁ, আমরা কাজ করছি এবং আমরা এখানে কাজ করছি, আমরা কাজ করবো দেখে আমরা যা ইচ্ছা করতে পারবো না। আমরা এদেশে ভাবাদর্শকে লালন করে আমেরিকাকে মহান করে তুলবো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটাই চাচ্ছেন, মেক আমেরিকা গ্রেট। আমরা খুব ভালো। আরিফ এক মিনিট, খুব ভালো বলেছি ইব্রাহিম চৌধুরী। এটা একটা বহুজাতিক, বহু সংস্কৃতির দেশ, এইটা আগে বুঝতে হবে। উনি স্টিফেন মিলার বোঝেন না, ডোনাল্ড ট্রাম্পও বোঝেন না, উনি বুঝতে পেরেছেন বলে আমি খুব খুশি হচ্ছি। এই দেশটি বহু মানুষের, বহু সংস্কৃতির মাল্টিকালচারাল একটা মোজাইক। এটা ইউরোপে বলা হয়, কি বলা হয়, অ্যাসিমিলেশন। ইউরোপের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সবাইকে এক হতে হবে। ফ্রান্সে আইন করা হয়েছে সবাইকে ফরাসি ভাষায় বলতে হবে। আমেরিকা ইজ ডিফারেন্ট। আমেরিকা আমাকে ওয়েলকাম করে অ্যাজ হু আই অ্যাম। আমি যেও না, আমি চাইনিজ হতে পারি, আমি বাঙালি হতে পারি, আমাকে ইনভাইট করছে। ফ্রান্সে বলা হয়েছে, আইন করা হয়েছে, তুমি হিজাব পড়তে পারবে না। আমেরিকায় আমার কোনো আইন নেই, কারণ আমেরিকা আমাকে অ্যালাউ করে আমি এই দেশে আমার মতো করে থাকবো আমি। আর এবার যদি বলছে যে আইন ভঙ্গ, সবার জন্য এটা প্রযোজ্য, প্রত্যেকের জন্য প্রযোজ্য। ইব্রাহিম চৌধুরী জানে যে আমাদের যিনি হোমল্যান্ড, আমাদের একজন এই মন্ত্রিসভার একজন সদস্য, $50,000 তিনি ঘুষ নিয়েছেন, ভিডিওতে রেকর্ড আছে। তিনি এখনো কিন্তু মন্ত্রিসভার সদস্য। তার বেলায় কিন্তু কোনো আইন প্রয়োগ হচ্ছে না। প্রয়োগ হচ্ছে কার বেলায়? ওই যে ছেলেটি যে হয়তো একটা ট্রাফিক ভঙ্গ করেছে, তাকে এখন কান ধরে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে কথা বলছি আমি। থ্যাংক ইউ জনাব হাসান ফেরদৌস এবং জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ হচ্ছে, এনসিপিরও একটা ডিফারেন্ট মেরুকরণের বিষয়েও আমরা একটু কথা বলবো। তার আগে আমি আসবো মামুন টিউটোরিয়ালসের কর্ণধার, বিশিষ্ট শিক্ষাবিদ এবং ম্যাথ টিচার শেখ আল মামুনের কাছে আসবো। আপনি পুরো বিষয়গুলো এখানে শুনলেন, জানলেন। আপনার কাছে এই বিষয়ে প্রশ্ন থাকবে, পাশাপাশি প্রশ্ন থাকবে একটি প্রতিবেদন আমরা দেখেছি যে জানুয়ারি থেকে ডিফল্টে থাকা শিক্ষা ঋণ গ্রহীতাদের বেতন থেকে টাকা কাটা শুরু হতে পারে, তবে আগে থেকে নোটিশ দেওয়া গেলে সময় মতো ব্যবস্থা নিলে এই কাটছাট এড়ানো সম্ভব। এই বিষয়টি নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? এরপরে আমরা আপনার সাথে আরো বিষয়ে কথা বলতে চাই। থ্যাংক ইউ। ওয়েল, ফিরদৌস ভাই, হাসান ফিরদৌস আমাদের
সম্মানীয় ইব্রাহিম চৌধুরী ওনার ডিটেলস বলছে। আসলে ইমিগ্রেশন ইজ এ হিউজ ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা নিয়ে এটা 2 মিনিটে কথা বলা যাবে না। বাট তারা যেটা বলতেছে যে হ্যাঁ, ঢালাও ইমিগ্রেশন দরকার নেই, কিন্তু ইভেনচুয়ালি আপনি যদি দেখেন যে বাংলাদেশি কমিউনিটি বা আমাদের এশিয়ান কমিউনিটি, উই আর ওয়ে বেটার দ্যান মেনি হোয়াইট কমিউনিটিস, এবং উই আর নট ল ব্রেকিং সিটিজেন। আমরা কিন্তু এদেশে কন্ট্রিবিউট করতেছি মেনি ডিফারেন্ট ওয়ে। উই হ্যাভ দ্য হায়ার এডুকেশন, দ্য হাইয়েস্ট রেট ইন কলেজ গ্রাজুয়েশন রেট, উই আর ডুইং দ্য প্রফেশনাল জব। ইভেন নিউ ইয়র্ক সিটির দিকে দেখেন, এনওয়াইপি থেকে শুরু করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে দের সো মেনি ডিফারেন্ট প্রফেশনাল সেটিং, যেখানে বাংলাদেশিরা এবং সাউথ ইস্ট এশিয়ানরা হিউজলি কন্ট্রিবিউট করতেছে। সো উই আর নট অল্টারিং এনি ডেমোগ্রাফি, উই আর নট অল্টারিং এনি কাইন্ড অফ পলিটিক্যাল সিস্টেম ইন দিস কান্ট্রি। যে এখানকার যে নিয়ম নীতি আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা সামনের দিকে আগাচ্ছি। উই আর সেন্টিং এ সিরিয়াস এক্সাম্পল ইন দিস কান্ট্রি। সো এটা ইব্রাহিম ভাই এটা একমত হবে এবং হাসান ভাই সেটাই বলতেছে। কিন্তু আমেরিকার ইমিগ্রেশন পলিসি ফর দ্য লাস্ট 200 ইয়ার্স, যখন ইউরোপিয়ানরা এখানে আসতো, আইরিশরা আসতো, জার্মানরা, ইটালিয়ানরা, যারাই বলেন, জুইশ ইমিগ্রান্ট এখানে আসছে, well, they're welcome. Besides some, here and there some hiccup, but যখন ব্রাউনরা এখানে আসছে, স্পেশালি যখন সাউথ আমেরিকানরা এখানে আসছে, ওপেন বর্ডার, দ্যাটস ডেফিনেটলি কোয়েশ্চেনেবল। এভরিবডি শুড কাম থ্রু ইন এ লিগাল প্রসেস। সেটা আমরা অ্যাগ্রিড, রিপাবলিকান পার্টি অ্যাগ্রিড, কিন্তু ট্রাম্প ক্যানট মেক দ্য আমেরিকা গ্রেট এগেইন থ্রু দিস কাইন্ড অফ সিস্টেম বাই ক্যাচিং and throwing a lot of people out of this country. They're contributing a huge economic factor for this country. But আপনি যেটা বলতেছেন যে হ্যাঁ, আমি একজন হাই স্কুল ম্যাথ টিচার ফর লাস্ট 20 years. আমার ক্লাসমেটরা all are software engineers. They're all CPA, all they're very professional. They're doing very good and contributing a lot for this country. এবং আমরা খুবই law abiding citizen. We pay taxes. So we are very good citizen for this country. আর আপনি যেটা বলতেছেন লাস্টে যে হ্যাঁ, যে 300,000 loan বেস করে তাদের সার্টেন পার্সেন্ট অফ দেয়ার ইনকাম হ্যাজ টু pay for their debt, student loan যেটা আর কি। কিন্তু এখন ট্রাম্প প্রশাসন এটাকে they don't care, they need the money, so they want to really go directly to the employer and will get their money, student loan. So it's not going to be really helpful for those people যারা এখন student loan যাদের আছে really high. তাদের জন্য যদি they have to pay 30% of their income for the student loan, so it's going to be very painful. তখন তাদের কিন্তু they cannot buy the house, they cannot afford their car, so they can have some tough time. But এই নাম্বারটা কিন্তু আমাদের বাংলাদেশ is very low. আমরা যেমন আমার স্টুডেন্ট যেটা ছিল, বিং এ সিভিল সার্ভিস বা টিচার, দে ফরগিভ মি $20,000, বাট ইটস লট অফ পিপল আর নট লাকি লাইক মি। কিন্তু সবাই কিন্তু আমাদের ফ্রেন্ডরা কিন্তু কেউ লোন নেয়নি, খুবই তারা পাবলিক ইউনিভার্সিটি গিয়েছে, যারা প্রাইভেট ধরেন ইউনিভার্সিটিতে গেছে, যারা প্রফেশনাল ডিগ্রি নিয়েছেন, লেটস ফার্মাসি, ল, মেডিসিন, দোজ কাইন্ড অফ প্রফেশনাল, দে হ্যাভ টু বরো দ্য মানি, at least $250,000, dentistry, so they have to pay, but in number in our community is very low. But আমাদের বাংলাদেশের হয়তো it's not going to be affected or impacted. They have been paying, they're making money, and they're paying their dues, whatever the premium they're supposed to pay for their student loan. So but for the other people, for the other communities, it's going to be very painful for them. আপনাকে ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিয়েছেন। এখন আমি যাব ডাক্তার শাকিলা শিমু আমাদের সাথে আছেন। উনি বেসিক্যালি, আমরা 14 থেকে 20 ডিসেম্বর আমাদের কাছে একটি ইনফরমেশন আছে যে 71,000 আক্রান্ত হয়েছে ফ্লুতে। নিউ ইয়র্কে উদ্বেগজনক হারে ফ্লু বাড়ছে। আপনি একদম ছোট করে বলবেন যে ফ্লু শট দেওয়া হয়, তারপরেও কেন হঠাৎ করে এই এত সংক্রমণ বাড়লো, আর এবং কি করণীয়? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। এত গণ্যমান্য ব্যক্তিরা আছেন, তাদের সামনে কথা বলতে পেরে আমি ভালো ফিল করছি, অনেক সম্মানিত বোধ করছি। আচ্ছা, ফ্লু ভ্যাকসিনের ব্যাপারে যখন আমরা কথা বলি, এটা কিন্তু কোনো গবেষণাই বলে না এটা 100% ইফেক্টিভ। কোনো ভ্যাকসিনই কখনো 100% ইফেক্টিভ না, এবং ভ্যাকসিন কাজ শুরু করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে, এটা একটা বিষয়। আর ফ্লু ভ্যাকসিনের ক্ষেত্রে 50 to 60% কিন্তু ইফেক্টিভনেস। হ্যাঁ, আর
আর যেই স্ট্রেনগুলাতে ফ্লু ভ্যাকসিন দেয়া হচ্ছে সেটার বাইরেও কিন্তু অনেক রকম সাব টাইপস আছে। হ্যাঁ, আর আরেকটা বিষয় আমি যেটা মনে করি, আমরা অনেক সময় ফ্লুর সিমটমস গুলো অনেক অন্যান্য ডিজিজের সাথে কিন্তু সিমিলার হয়ে যায়। কমন কোল্ড হতে পারে, কোভিড হতে পারে, আরএসভি হতে পারে, ব্যাকটেরিয়াল অন্যান্য ডিজিজ হতে পারে, স্ট্রেপ থ্রোট হতে পারে। তো অনেক সময় আমরা ফ্লু মনে করে অন্যান্য ডিজিজ গুলাকে কিন্তু ইগনোর করতেছি, যে সবাইকে বলছি ফ্লু। এটা একটা ব্যাপার। আর আর নিউ ইয়র্কের ব্যাপারটা, যে আমরা পাবলিক ট্রান্সপোর্ট নিউ ইয়র্কে বেশি ব্যবহার করি, এটা এটা সবাই জানে। সারা আমেরিকায় নিউ ইয়র্কে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট সব থেকে বেশি ইউজড হয়, এবং সুন্দর একটা আমাদের সিস্টেম আছে। তাছাড়া হচ্ছে বাচ্চারা স্কুলে যাচ্ছে, বাচ্চাদের স্কুল থেকে অনেক সময় বাচ্চারা নিয়ে আসছে। ফ্লুর প্রবলেমটা হচ্ছে যে আপনার সিমটম শুরুর আগে থেকেই আপনি কিন্তু এটা স্প্রেড করতে পারেন। হ্যাঁ, তো কোভিড এর ক্ষেত্রে যেরকম ছিল, স্প্রেড করতে একটু স্লোলি। আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? অবশ্যই পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, সো কোভিড-19 একটু স্লো স্প্রেড করতো, ইনকিউবেশন পিরিয়ডটা একটু লঙ্গার ছিল, কিন্তু ফ্লুর ক্ষেত্রে কিন্তু ইনকিউবেশন পিরিয়ডটা খুবই অল্প। দেখা যাচ্ছে আমি গতকালকে পাবলিক ট্রান্সপোর্ট থেকে ভাইরাসটা নিয়ে আসছি এবং আজকে আমার সিমটমস শুরু হয়েছে। তো ফ্লু ভ্যাকসিনের মেইন উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যে কমপ্লিকেশনসটা যেন অনেক বেশি না হয়, বিশেষ করে শিশু, প্রেগনেন্ট এবং বয়স্ক 65 ওভার যারা থাকে তাদেরকে আমরা সবসময় বলি ভ্যাকসিনটা যেন অবশ্যই নেওয়া হয়। তো ভ্যাকসিন নিলে আপনার ফ্লু হবে না সেটা সবসময় সঠিক না। ফ্লু হতেই পারে, কিন্তু আপনার সিভিয়ারিটিটা, কমপ্লিকেশনসটা, এটা আমরা অনেকটাই কন্ট্রোলে রাখতে পারি, হসপিটালাইজেশনের সংখ্যাটা কমাতে পারি। আপনাকে ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছেন আমাদের সাথে। স্বাভাবিকভাবে যে মেসেজটি আসলো যে ভ্যাকসিন নিলেও ফ্লুতে আক্রান্ত হতেই পারে মানুষ, কিন্তু সেক্ষেত্রে রোগ প্রতিরোধের ক্ষেত্রে একটা মানে রোগ প্রতিরোধের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে। আমি একদম অনুষ্ঠানের যে পর্যায়ে এসেছি, এখানে সম্মানিত প্যানেলে জনাব হাসান ফেরদৌস, জনাব ইব্রাহিম চৌধুরী খোকন সহ যারা আছেন, তাদেরকে যে প্রশ্নটি রাখবো, যে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ হচ্ছে। আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান রাজনীতির মাঠে পা রেখেছেন, একই সাথে এনসিপিরও ভূমিকা দেখছি। জনাব হাসান ফেরদৌস, আপনাকে বলবো যে এই বিষয়ে আপনার নিজের কোনো বিশ্লেষণ আছে কিনা? তারেক রহমানের প্রত্যাবর্তনের ফলে আমাদের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসছে। অনেকটা পত্রপত্রিকা দেখে মনে হচ্ছে যে তারেক রহমান এলেন, দেখলেন, জয় করলেন। পত্রপত্রিকার অর্ধেক জুড়েই এখন তারেক রহমান কোথায় যাচ্ছেন, কি করছেন, কি বলছেন, কোথায় ফুলে মালা দিচ্ছেন, কোন গাড়িতে উঠছেন, সবিস্তার বিবরণ। আমার অভিজ্ঞতায় আমি কখনো দেখিনি আমাদের ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু সাজানো, খুব পরিকল্পিতভাবে কাজটা করেছে বিএনপি। তারেক রহমান একজন অপরীক্ষিত রাজনীতিক, তাকে নেতা হিসেবে স্ট্যাবলিশ করছেন, এবং আসলেই সারা বিশ্ব জুড়ে তাকে নিয়ে কথা বলা হচ্ছে, এবং তার এই উপস্থিতির ফলে আমাদের রাজনীতির একটা বড় গুণগত পরিবর্তন ঘটেছে। এখন আর বিএনপি এবং তারেক রহমানের অবস্থান নিয়ে আর কোন প্রশ্ন নেই। সবাই আমরা এক বাক্যে বলছি যে যদি আগামীকাল নির্বাচন হয়, এই দল এবং এই নেতা আমাদের পরবর্তী সরকার গঠন করবে, এই নিয়ে এখন আর কোনো তর্ক নেই। ফলটা কি দাঁড়িয়েছে এই যে বাকি যারা রেসে ছিল তারা কিন্তু পিছিয়ে পিছিয়ে উঠছে। 10 দিন আগেও আমরা বলছিলাম যে জামাত বোধ করি সরকার গঠন করবে, তারা এতটা সক্রিয় হয়ে উঠেছে। আমরা কি আজকে সে কথা বলছি? আমরা জামাত এখনো খুব পাওয়ারফুল, এনসিপি এখন একটা ফ্যাক্টর, কিন্তু কেউই আমরা মনে করছি না যে বিএনপিকে নিভিয়ে দেবে এমন আলো তাদের আছে। এবং যে কারণে এখন লক্ষ্য করে দেখবেন যে বিএনপির তারেক রহমানের আগমনের ফলে অন্যান্য অংশীদারদের মধ্যে, যারা এই আন্দোলন করেছে স্বৈরাচার বিরোধী, তাদের মধ্যে একটা ভাঙন শুরু হয়েছে। টিকে থাকতে হবে। তো টিকে থাকবার জন্য আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। কৌশলটা কি? একটা হতে পারে বিএনপির সঙ্গে আতাত করা, তার লক্ষণ দেখতে পাচ্ছি আমরা, অনেকে বিএনপির সঙ্গে খোলামেলা ভাবে যুক্ত হচ্ছেন, অথবা নিজের অবস্থানটা স্পষ্ট করে বলা যে আমি বিএনপির বিরুদ্ধে এই সমস্ত জায়গায়। কিন্তু এটা করতে যে এই যে আন্দোলন ছাত্ররা করে, যেমন এনসিপি যেমন ভেঙে যাচ্ছে, ওপেনলি ভেঙে যাচ্ছে শরিকি রাজনীতি নিয়ে, এবং শরিক রাজনীতি ঘটেছে মূলত তারেক রহমানের প্রত্যাবর্তনের ফলে, তার আনরাইভালড অবস্থানের কারণে। এবং আমার ধারণা যে
আর একটা কথা বলে শেষ করছি আমি, যে সংকট ছিল আমাদের মনের মধ্যে, উদ্বেগ ছিল, এই প্রোগ্রামে অনেকবার অনেকেই বলেছেন হয় নির্বাচন হবে না, নির্বাচন ব্যাহত হবে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখন আমরা কেউ আর বলছি না কিন্তু নির্বাচন হবে না। অতি নাটকীয় কোনো ঘটনা না ঘটলে সম্ভাবনা কার্যত শূন্য, কিন্তু তার মূল কারণ হচ্ছে যে এত লোক ইনভলভ হয়ে পড়েছে, এত লোক এই প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত হয়েছে, দেশের রাজনৈতিক আবহটা নাটকীয়ভাবে বদলে গেছে, এবং এটার জন্য বহুলাংশে এই কোরিওগ্রাফট, এই সাজানো নাটকটা, যেটা এখন বাস্তব বলে আমাদের দেখতে পাচ্ছি আমরা, কাজে দিয়েছে। থ্যাংক ইউ। জি, যে আমি মানে আরিফ, আমি একটু চলে যাব, আমি একটু সুযোগ মানে এই ব্যাপারে হাসান ভাই চমৎকার করে বলছে। মানে তার আগে আমি একটু বলি যে আপনাদের মানে টাইম টেলিভিশন এই যে ফ্লু শট দেওয়া নিয়ে এই যে ডাক্তার শাকিল হাশিমও বললেন, এটা খুবই জরুরি। কিন্তু আমার কাছে যে তথ্য আছে, আপনাদের টাইম টেলিভিশনেরও তো সবাই ফ্লু শট দেন নাই। আপনি আচরি ধর্ম পরে রে শিখাও, এই যে শাহাবুদ্দিন ভাই সাক্ষী, মানে ওনার ফার্মেসিতে মানে কারা দিছে না দিছে। তো আমি অনুরোধ করব, আমি নাম বলে আর এখানে প্রকাশ্যে আমি বলতে চাই না, যে আপনি যে জিনিস প্র্যাকটিস করলেন না, আপনি মানুষকে বানিয়ে দিয়ে লাভ আছে। এই যে সীমা আপা বললো যে আমাদের এই মানে এইটা যেন মানে আমরা একটু সবাই মানি। আপনারা যারা এই টাইম টেলিভিশনের সাথে জড়িত আছে, দয়া করে আপনারা এই ফুলের সিজনে আপনারা কেউ পড়ে যান, এটা আমরা চাই না। বাট এনিওয়ে, হাসান ভাই যেটা বললো এটার সাথে আমি সুজা সরল ভাষায় আমি একটু মানে 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 হাসান ভাইয়ের মতো সুন্দর করে বলতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে যে কাঠামোতে দাঁড়িয়েছে, এই কাঠামোর একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। আমরা 24শে জুলাইয়ে আহ মানে এই যে ছাত্ররা আন্দোলন করে ওনারা মনে করতেছেন একটা পাল্টা স্রোত সৃষ্টি করবেন, কার্যত এটা ওনাদের হাতছাড়া হয়ে গেছে, ওনারা করতে পারেন নাই। বাংলাদেশের রাজনীতি জামাত, বিএনপি, আওয়ামী লীগের ঘুরপাক খাবে। এখন আওয়ামী লীগ দৃশ্যপটে নাই, তাইলে মাঠে খেলোয়াড় কারা? সুতরাং এই খেলোয়াড়দের পিছনেই নানান আরো নাটকীয়তা ঘটবে। আগামী 1-2 সপ্তাহে আরো অনেক নাটক আমরা দেখতে পাবো। কিন্তু এই নাটকের মূলেই জিনিসটা আছে যে বাংলাদেশ যে রাজনৈতিক কাঠামো, দলীয় কাঠামো দেওয়া হয়ে আছে, বাংলাদেশের মোটাদাগের সব মানুষগুলা ওই কাঠামোতেই বিভক্ত। ওই কাঠামো ভাঙ্গার যে দাবিটা 24শে আন্দোলনকারী করেছিলেন, আমি মনে করি এটা ওনাদের হাতছাড়া হয়েছে। ওনারা আবার হয়তো কোনো না কোনো ভাবে চেষ্টা করতেছেন, কিন্তু এই চেষ্টাটা আর মানে জোড়া লাগবে কতটা আমরা খুব সন্দিহান। কিন্তু আমি মনে করি এটার পিছনে আরো কিছু কিছু বিগ প্লেয়াররা এই সুযোগে নানান খেলার চেষ্টা করবেন। এই খেলার জন্য চেষ্টা আমাদের দেশেও হইতে পারে, বাইরেও হইতে পারে, এদিকে আমরা একটু নজর রাখবো। আগামী 3 সপ্তাহ বেশ কিছু নাটকীয় ঘটনা, নানান উড়ার খবর আছে। আমি জ্যোতিষী না, সুতরাং আগে বলতে চাই না, বাট আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। দেশটার মঙ্গল আমরা সবাই চাই, এবং বাংলাদেশের রাজনীতির কাঠামো যদি বদলায় না, কোনো বিরাট সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন না হয়, যে কাঠামো আছে সেই কাঠামোতেও যেন দেশটা ভালো থাকে, আমরা তো সেটাই চাই। সেটা এনসিপি থাকুক আর বিএনপি থাকুক, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ এটাকে বিশ্বাস করে আমরা এই দেশটাকে দাঁড় করাতে চাই, এই দেশটা বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে চাই। জি, ধন্যবাদ। না, আপনাকে ধন্যবাদ দিয়ে এখন বিদায় করব না, কারণ খুবই একটা ইম্পর্টেন্ট কথা আপনি বলে ফেলেছেন যে 3 সপ্তাহের মধ্যে দেশে অনেক ঘটনাই ঘটতে পারে। কিছুটা টাইম টেলিভিশনের দর্শকদের জন্য যদি কিছুটা বলতেন, এবং এই বিষয়ে জনাব হাসান ফেরদৌসও আছেন এবং প্যানেলে যারা আছেন তারও যদি কোনো প্রশ্ন থাকে। না, আমি তো বলতে কি, বাংলাদেশ থেকে যেমন আজকেও আমরা সাংবাদিকতা করি বা হাসান ভাই, অনেকেই গুরুত্বপূর্ণ লোকজন বলে মানে মানে নির্বাচন নিয়ে সংশয়, কিন্তু আমার নির্বাচন নিয়ে সংশয় এখন হাসান ভাই যদি একটা বিষয়ে সংশয় প্রকাশ করেন, এটাকে আমার কিছুটা গুরুত্ব দিতে হয়, কিন্তু আমি তো সংশয়ের কোনো কার্যকারণ দেখতে পাচ্ছি না, সুতরাং আমরা বলতে পারি না। আমরা দেখতে পারতেছি যে মানে রাজনীতিতে নানান পল্টিবাজির ঘটনা ঘটে। এই যে আজকে তাসনিম যারা এনসিপি থেকে মানে নিজেকে প্রত্যাহার করে তিনি নিজেকে স্বতন্ত্র ঘোষণা করলেন, এটার একটা রাজনৈতিক তাৎপর্য আছে আমি মনে করি। এনসিপির মধ্যে আবার একটা দল জামাতের সাথে বিলীন হওয়ার চেষ্টা করতেছেন, একটা দল আবার জামাতের সাথে তাদের যাতে ঐক্য না হয়, জামাতের সাথে যাতে তাদের যোগাযোগ না হয়, একজন সেদিক থেকে বিদ্রোহ করতেছে। তো এইসব নানা ঘটনার মধ্য দিয়ে আমরা জানি যে সেনাবাহিনী আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। আমরা জানি আন্তর্জাতিক প্লেয়াররা বাংলাদেশে মানে যে কোনো মুহূর্তে খেলতে চেষ্টা করতেছে, আমাদের পাশের দেশ আছে, এসব নিয়ে নানান গুঞ্জন
গুঞ্জনের ডালপালা আছে। আমার কাছে কোনো এমন কোনো তথ্য নাই যেটা টাইম টেলিভিশনের দর্শকদের আমরা বলতে পারি। তবে আমরা সবাই দেশের মঙ্গল চাই, আমাদের যারা দর্শক শ্রোতা তারাও চান, আমরা চাই আমাদের দেশ আর মানে এই যে ভারতীয় জুজুর ভয়, এটা ওইটার ভয় দেখিয়ে মানে বিশৃঙ্খলা সৃষ্টি, এটাও তো হইতে পারে। সুতরাং এইসব আমরা নানান বিষয়ে নজর রাখবো। আমার মনে হয় এর চেয়ে ভালো কথা হাসান ভাই বলতে পারবে, আমার কাছে আর বেশি কোনো তথ্য নাই। জনাব হাসান ফেরদৌস, আপনি শুনলেন, এই বিষয়ে কিছু বলার আছে নাকি আপনার? না, আমি একমত ইব্রাহিম চৌধুরীর সাথে যে আমাদের সচেতন থাকতে হবে, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের গার্ডেড থাকতে হবে, আমি সে কথাই বলবো। আপনাদেরকে ধন্যবাদ দুজনেই। আসলে আপনাদের দুজনের বা ওভারঅল এইখানে যারা প্যানেলে যারা থাকেন তাদের একটা চমৎকার কেমিস্ট্রি টাইম টেলিভিশনের দর্শকরা দেখতে পায়। আমরা আবারও আসবো ডাক্তার এখানে শাকিলা শিমু, উনি আছেন আমাদের সাথে। একদম মানে মোটা দাগে যদি বলতে হয় যে বর্তমান সময় এখন নিজেদেরকে সুরক্ষিত করার জন্য মানে কিভাবে নিজেদেরকে সুরক্ষা নেয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনি যদি দর্শকদেরকে বলতেন। কারণ যে হারে ফ্লুতে আক্রান্ত হচ্ছে অনেক মানুষ, আমরা যে সংখ্যা পেয়েছি 14 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বরে প্রায় 71,000-এর উপরে ফ্লুতে আক্রান্ত। তো আপনি যদি এই বিষয়টা নিয়ে আমাদের টাইম টেলিভিশনের দর্শকদের এই মুহূর্তে যারা দেখছেন বা যারা পরে দেখবেন তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। জি, থ্যাংক ইউ আমাকে আবার কোশ্চেনটা করার জন্য। খুবই ভালো একটা প্রশ্ন। কারণ আমরা কোভিড-19 সময় দেখেছি মানুষ মাস্ক পরতো, এবং একটা না দুইটা তিনটা করে মাস্কও পরতো অনেকে, KN95 এটা সেটা। এবং আমরা দেখেছি হাত ধোয়ার ব্যাপারে একটা সিনসিয়ারিটি ছিল সবার মধ্যে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এবং মোটামুটি এই ব্যাপারগুলোই কিন্তু আপনাকে ফ্লু থেকেও বাঁচাবে। হ্যাঁ, এখন আমরা 2020, 21, 22, 23, 24 পার করে আমি কিন্তু গত বছর থেকে দেখতেছি আমরা মাস্ক পরতে ভুলে গেছি, হাত ধুতে ভুলে গেছি, খাওয়ার আগে হাত ধুছি না, চোখে টাচ করছি, হাত ধোয়া হয় নাই বাইরে থেকে এসে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা যদি আবার একটু প্র্যাকটিসে নিয়ে আসি তাহলে কিন্তু অনেকটাই ইমপ্রুভ করা যায়। আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে বা এই করলে, আমরা পাবলিক প্লেসে গেলে, ক্রাউডেড কোনো প্লেসে গেলে আমরা মাস্ক ব্যবহার করতে পারি, হ্যান্ড স্যানিটাইজার ছোট একটা ব্যাগে রেখে দিতে পারি, এগুলো খুবই ইজিলি মেনটেন করা সম্ভব। হ্যাঁ, তারপরেও যে ফ্লু খুব বেশি মানে প্রিভেনশনের হার কতখানি এটা সাকসেসফুলি হবে এটা আমরা কেউ বলতে পারবো না। তবে আমি আমার রক্ষা চেষ্টা করব, আপনি আপনার সুরক্ষা নিজের এই ব্যবস্থা করবেন। তো সেই দিক থেকে আমরা যদি যার যারটা খেয়াল করি, বাচ্চাদের স্কুলে আসা যাওয়ার সময় বাচ্চাদের ভ্যাকসিনটা অবশ্যই ইনশোর করা তো উচিত। এখানে আমেরিকায় আপনি পিডিয়াট্রিক্সের কাছে টাইম টু টাইম ভিজিট না করলে বাচ্চারা স্কুলেও যেতে পারে না। তো ভ্যাকসিনটা দিল বাচ্চা, এবং যখনই ফ্লু হচ্ছে স্কুলে কারো, কিছুটা অ্যাভয়েড করা যেতে পারে। স্কুলে সে একদিন ছুটি কাটালো বেটার দেন, অনেক সময় হয় ক্লাসের অর্ধেক বাচ্চাই অসুস্থ, আমি আমার বাচ্চাকে 2 দিন স্কুলে দিলাম না। হ্যাঁ, কিংবা আমি ছুটি, আমার বাচ্চা সিক হলে আমি তাকে স্কুলে যেতে অ্যাভয়েড মানে মানা করলাম, যেহেতু সে এটা স্প্রেড করতে পারে। তো পাবলিক প্লেস, ক্রাউডেড প্লেস যেভাবে হোক আমাদের অ্যাভয়েড করা, এবং কোভিড-19 সময় আমরা যে সুরক্ষা মেজার্স গুলা নিতাম ওগুলাই মেনটেন করা উচিত। আর ভ্যাকসিন তো অবশ্যই দিতে হবে। আর ভ্যাকসিন যদি দেয়া হয় প্রাইমারি কেয়ারের কাছে বা ফার্মেসির কাছে, চেষ্টা করবেন যে একটা কপি রেখে দিতে, কারণ ফিউচার এটা জব টব বিভিন্ন কাজে লাগে, কারণ এটা এতটাই জরুরি। পেপারসটা কিন্তু আপনার রাখা উচিত। আর হসপিটালাইজেশন হলেও ফ্লুর ক্ষেত্রে কিন্তু খুব বেশি হয় না, সিক হচ্ছে সবাই, বাট হসপিটালাইজেশনের সংখ্যা কিন্তু তারপরেও আমরা যতটা সিমটমস যতজনের হচ্ছে তার খুব বেশি পার্সেন্টেজ আমরা হসপিটালাইজ দেখতে পাচ্ছি না। এখানে প্যানেলে যারা আছেন ডাক্তারের সাথে এই বিষয়ে কোনো কিছু কি প্রশ্ন করার থাকলে করতে পারেন। আমার মনে হয় যে হ্যাঁ, আমাদের সাথে যুক্ত হয়েছেন, যে সব সময় যুক্ত থাকেন। এই ফ্লু নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? আমি 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 ব্রডকাস্ট বিভাগকে বলবো, আমাদের সাথে একজন যুক্ত হয়েছে, আপনি দেখেন আমাদের সব সময় যে অতিথি থাকেন তার সাথে যুক্ত হতে পারছেন কিনা। সাহাব ভাই আমাদের সাথে যুক্ত পাওয়া হয়েছেন। যাচ্ছে না। আর
আর অন্য যে আর যাদের ফার্মেসিতে আসলে কিন্তু অনেক সময় যারা অ্যাডাল্ট আছে, যারা 65 অ্যান্ড আপের জন্য কিন্তু আলাদা একটা ভ্যাকসিন আছে। আহ, এই ভ্যাকসিনটা কিন্তু খুবই কার্যকর অ্যাডাল্টের জন্য। আর যাদের রেসপিরেটরি প্রবলেম আছে, আরএসভি ভ্যাকসিনটা, এটা কিন্তু যারা প্রেগন্যান্ট এবং অ্যাডাল্ট যাদের প্রবলেম আছে এবং 60 আপ, তারা কিন্তু ফার্মেসিতে উইদাউট এনি প্রেসক্রিপশন এসে নিতে পারে, এবং মোস্ট অফ দ্য ইন্স্যুরেন্স কিন্তু এটা পে করে, এবং এটা সবারই কিন্তু নেওয়া উচিত। খুবই বিরূপ একটা মন্তব্য করে, তারা ভ্যাকসিন বিশ্বাস করে না, অনেকে ওষুধও বিশ্বাস করে না অনেক সময়, হ্যাঁ, যে আমার ডায়াবেটিস হয়েছে, আমি অন্য এটা সেটা খেয়ে, হার্বাল জিনিসপত্র খেয়ে, আমি এরকম পেশেন্টও দেখেছি যে পেয়ারা পাতার জুস খেয়ে এসে বাসায় জাল দিয়ে দিয়ে খাচ্ছে, তার নাকি ডায়াবেটিস সেরে যাবে, তার নাকি ফ্লু সেরে যাবে, সামথিং এরকম হয়। এখন সেই ধরনের পপুলেশনকে আমরা সবসময় কনভিন্স করতে পারি না, যার কারণে আমরা ওই স্প্রেডটা সবসময় আটকাতে পারি না, তারা ভ্যাকসিন দিবেই না। হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাদেশিদের মধ্যে আমি দেখেছি ভ্যাকসিন দেওয়ার প্রবণতাটা ভালো, এবং তাদের প্রিভেন্টিভ মেজারগুলো তারা নেয়ার চেষ্টা করে, কম্পেয়ার টু আদার ক্যারিবিয়ান পপুলেশন বা অন্যান্য দেশি পপুলেশন ক্যারিবিয়ানরা যারা। নিতেই চায় না। জি। এবং এখন কোভিড ভ্যাকসিনও কিন্তু আসে আমাদের কাছে, আমরা দিতে পারি। আর আরেকটা জিনিস যেটা আমরা করি না, মনে করে ইন্স্যুরেন্স পে করবে না অথবা পয়সা দিয়ে দিতে হবে, যারা উমরা করতে যাচ্ছে এবং হজ করতে যাচ্ছে, এই মেনিনজাইটিস ভ্যাকসিন, মেনিনজাইটিস দিতে হয়। এটা কিন্তু সবারই নেওয়া উচিত, কিন্তু আমরা সাধারণত পয়সার জন্য অথবা ইন্স্যুরেন্স পে করবো না করে আমরা অ্যাভয়েড করি। পরে যখন এটা উমরা এটা করে আসি, শিশুদেরকে রুটিনলি দেয়া হয়, হ্যাঁ, কিন্তু ইমিগ্রেন্টরা যেহেতু বড় অ্যাডাল্টদেরকে বয়সে দেওয়া হয় আসে, না, আমাদের বিশেষ করে এই জন্য। বাঙালিদের, জি। যারা হুম বাংলাদেশ হুম থেকে এসেছে। তো জি। সেই হিসাবে তারা কিন্তু অনেক সিক হয়ে আসে, এবং এই এই ঠান্ডার জন্য সৌদি আরবে যে সমস্ত ওয়েদার থাকে, অনেকে কিন্তু আসার পরে অ্যাটলিস্ট 3-4 সপ্তাহ এসে কাশতেছে, বিভিন্ন রকম কাজ করতে পারতেছে না, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে পারে এই ভ্যাকসিনগুলো নিয়ে গেলে। কিন্তু কি জন্য ওনা নিতে চায় না আমি জানি না, কিন্তু সবাই কিন্তু কষ্টটা পরে পায়। আর বিশেষ করে বাংলাদেশে গেলেও কিন্তু এই ভ্যাকসিনগুলো নিয়ে যাওয়া উচিত। অবশ্যই। আচ্ছা, বাংলাদেশে কাশটা অনেক ওয়েদারটা সময় ধুলো। আপনি যেটা বলছেন, আমি সবার ফ্লু হচ্ছে এটা এটা আমি ঠিক মানতে পারছি না, কারণ অনেকের অ্যালার্জিক সমস্যা থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে, আমি অনেকের দেখতেছি। অ্যাজমা থাকে, কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা থাকে। তো আসলে কে ফ্লু এর জন্য কাশছে আর কে অন্য ডিজিজের জন্য কাশছে, না, না, এটা আমি তো এটা ফার্মেসিতে দেখতেছি, ডায়াগনোসিস আজকে তো করাটা অনেক কঠিন। পেশেন্টই দেখলাম হ্যাঁ যে হ্যাঁ। বাচ্চা এবং অ্যাডাল্ট অনেকেই কিন্তু অ্যান্টিবায়োটিক নিয়ে আসতেছে, এবং গত কয়েক কয়েক সপ্তাহ ধরে ট্যামিফ্লু, যেটা মাঝখানে চলতো না, এখন ইদানিং অনেকে আপনারা রাইট। ট্যামিফ্লু লিখতেছেন। তো হুম হুম সেটাও আমরা যতটা পারি দেওয়ার চেষ্টা করতেছি। হুম কিন্তু তারপরে তো যদি ভ্যাকসিন না নেয়, তখন তো আরো বেশি হুম। ক্ষতি করে। আর আমি আরেকটা কথা একটু অ্যাড করব, ট্যামিফ্লুর কথা যেহেতু বললেন, আমরা ওষুধটা কিন্তু শুরু করার কথা বলি 48 ঘন্টার ভিতরে। আমার সিমটম যেদিন শুরু হবে 48 ঘন্টার ভিতর মেডিসিন শুরু করা উচিত। কয়টা রোগী 48 ঘন্টার ভিতর ডাক্তারের কাছে যায় বা আর্জেন্ট কেয়ারের হেল্প নেয়? নেয় না, কিন্তু তারা ভুগতে ভুগতে অনেক দিন পার করার পরে বলে আমার তো কাশি সারছে না, এখন ট্যামিফ্লু অত ভালো কাজ করবে না। হ্যাঁ, তো যেটা আমি কিন্তু এই বলি, জিনিসটা আপনার তো আগে সিমটম আমাদের একটা ভ্যাকসিন। হুম প্যাক্সিলোভিডের জন্য একটা স্ট্যান্ডিং অর্ডার ছিল, কারো যদি একটা হুম। সিমটম থাকে ফার্মেসি ইন্টারভিউ নিয়ে প্যাক্সিলোভিডটা দিতে পারতো, ডিসপেন্স করতে পারতো। কিন্তু এইটা এখনকার যে গভর্নমেন্ট আছে, সেই সেই জিনিসটা নাই, ওই জন্য প্যাক্সিলোভিডটার জন্য বিভিন্ন, তারা অনেক ডাক্তারের জন্য ওয়েট করতে হয়। ওয়েট করতে হয়। আর আপনাকে হ্যাঁ, ধন্যবাদ। আর অনেক সময় আপনারা দেখা গেছে, দুজনই আর মেডিকেলি প্যাক্সিলোভিডটা অনেক অনেক ব্যাখ্যা দাম, দিয়েছেন। এবং আমার মনে হয় ফার্মেসি যে কিন্তু অনেক সময় একটা তারা থেকে দুটো প্যাকেটের বেশি এটা ক্যারি করে না, কারণ এটা অলমোস্ট কস্ট $1,400 একটা ফর 5 days কোর্স। এখন অনেক সময় উইকেন্ড থাকলে তো আমরা এটা পাই না, সেই জন্য আমাদের অনেক কষ্ট হয় আর কি, রুগীরা কিছুটা আচ্ছা, কষ্ট। প্যাক্সলোভিড হচ্ছে আপনার কোভিড-19 এর ক্ষেত্রে দেয় কি, এবং হ্যাঁ, কোভিড-19 এ যাদের কমপ্লিকেশনস এর ঝুঁকি কিন্তু বেশি এটা তাদেরকে অনেকে আমি কিন্তু দেয়ার দেখতেছি কিন্তু। কথা। হ্যাঁ, সো যেহেতু আমাদের কোভিড-19 এর প্রিভ্যালেন্স অনেক কমে আসছে, সেই জন্য ওই 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 প্যাক্সলোভিড নিয়ে আমরা খুব বেশি এখন ডাক্তাররা চিন্তিত না। না, কিন্তু আমি আমি অনেক যেটা পেশেন্ট মনে করি। পাচ্ছি আপনাদের কিন্তু, হ্যাঁ। ধন্যবাদ। আপনারা ইমার্জেন্সি অনেক রুম থেকে ব্যাখ্যা অনেক দিয়েছেন, এরই প্যাক্সিলোভিড মধ্যে পাচ্ছি।
আমাদের দর্শকরা যেটা জানা দরকার ছিল, আমার মনে হয় অনেক ইনফরমেশন পেয়ে গেছে জনাব শাহাব এবং ডাক্তার শাকিলা শিমু, জনাব হাসান ফেরদৌস, জনাব ইব্রাহিম চৌধুরী খোকন এবং অনেকক্ষণ ধরেই যে আমাদের আছেন এখানে জনাব শেখ আল মামুন এবং জনাব নাজমুল হাসান, সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানে থাকার জন্য। দর্শক, একটি সংবাদ দিয়েই আজকে টাইম এক্সক্লুসিভ শেষ করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমাদের কাছে সর্বশেষ যে তথ্য এসেছে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ যেটা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং সত্যিকার অর্থে মধ্যরাতে মিডিয়া কর্মীদেরকে উনি এই বিষয়ে ব্রিফিং করেছেন। আমরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ হয়ে উঠুক এটাই কামনা করি এবং সংকটাপন্ন হওয়ার কারণে তার জন্য দেশবাসীর কাছে ডাক্তার জাহিদ দোয়াও চেয়েছেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। খুদা হাফেজ।